মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যে মহাসচিব এবং বর্তমান যে স্থানীয় সরকার মন্ত্রী, উনি যখন বলেছেন যে জামাতকে ৭১-এর জন্য ক্ষমা চাইতে হবে ও তাদেরকে এই বিষয়ে ক্লারিফাই করতে হবে, তখন এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকে এই শোনাটা এইটা আমার কাছে অনেকটা অপ্রাসঙ্গিক মনে হয়েছে আর কি। এবং এটা অনেকটা যেটা মনে হয়েছে যে তার থেকে এটা আমরা প্রত্যাশা করি না, এটা অযৌক্তিকই মনে হয়েছে আমার কাছে। কারণ আমি যেটা বলতে চাচ্ছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগেও সংসদে বক্তব্যে বলেছেন যে এই যে যুদ্ধ আমি জামাতের যে প্রসঙ্গটা যেটা নিয়ে মূলত আলোচনা হয় যে জামাত যুদ্ধাপরাধীদের অভিযুক্ত, তাদের বিরুদ্ধে আইসিটি যে মানবতা বিরোধী যে বিচারের জন্য তাদেরকে কাঠগড়ায় দাঁড়ানো হয়েছে, তাদেরকে বিচার করা হয়েছে, তাদের রায় হয়েছে, তাদের যুদ্ধাপরাধীদের অনেকেই রায় তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং তাদেরকে শাস্তিও দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে জামাতের সাথেই বিএনপি কিন্তু এই জামাতের সাথে বিএনপি ২০০১ থেকে ২০০৬ ক্ষমতায় কিন্তু তারা ছিল। তারা কিন্তু জোরবদ্ধভাবে নির্বাচন করেছিল, নির্বাচিত জয়ী হয়ে তারা সংসদের সরকার গঠন করেছিল এবং মন্ত্রণালয় দিয়েছিল। তার মানে সেই যে ২০০১ থেকে ২০০৬ যে শাসন, সেটা আমরা বিএনপি জামাতের যে একটা ৪ দলীয় জোটের শাসন ছিল, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। সুতরাং তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেননি যে জামাতকে ক্ষমা চাইতে হবে, তাদের এই কার্যকলাপকে ৭১ ভূমিকার জন্য মূল্যায়ন করতে হবে, তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, সেটা কিন্তু তখন তাদের প্রয়োজন হয়নি। কিন্তু এখন তিনি এসে হঠাৎ করে কেন এটা বললেন, এই জিনিসটা আমার কি বোধগম্য হচ্ছে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে এইটা আমার কাছে মনে হয়েছে যে বিএনপি জামাত বিরোধী, মানে বর্তমান যে জামাত এবং বিএনপি সংসদে একটা বিএনপি সরকার দল এবং জামাত একটি বিরোধী দল, এই যে এটা মানে তারা যে বিরোধী অবস্থানে, এটাকে জাস্ট একটা দেখানোর জন্যই যে না জামাত বিরোধী দল, আমরা জামাতের বিরোধিতা করি, এইটা জাস্ট মানুষকে শো অফ করার জন্যই মির্জা ফখরুল ইসলামের কথা আলমগীর এই কথা বলেছেন আর কি। তাছাড়া এর কোনো জাস্টিফিকেশন দেখি না। এবং দ্বিতীয় যে কথাটা হলো, বর্তমান যে সরকারটা, যে সংসদে যে সরকারটা ক্ষমতাসীন রয়েছেন এবং বিরোধী দল রয়েছেন, এটা কিন্তু আপনার মনে করেন বিরোধী দল মনে হলো জামাত কিন্তু আসলে সেভাবে বিরোধিতার সেভাবে বিরোধী দলের অবস্থান নেয়নি আর কি। কারণ একটা জিনিস পরিষ্কার করি, তারা এই বিরোধী দলটা, জামাত যে বিরোধী দল হয়েছে, সেটা বিএনপি জামাতের সাথে বিএনপি জামাত তারা সমঝোতার ভিত্তিতে এই বিরোধী দল, মানে এই সংসদটা তারা বিরোধী দল অবস্থান নিয়েছে এবং মানে বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে আর কি। এই বিরোধিতা, জামাত বিরোধী দল হলেও আপনি দেখবেন কখনোই তারা এমন কোনো পদক্ষেপ নিবে না সরকারের বিরুদ্ধে যে সরকার টপেল ডাউন হয়ে যায়, সরকারকে মানে পদত্যাগ করে যায়, সরকারকে পদত্যাগকে বাধ্য করা হয়, এমন কোনো কর্মসূচি নেবে না, তারা হরতাল দিবে না, তারা বিবৃতি দিবে। জামাত দেখবেন মৌন, তারা সংসদে ওয়াকআউট করবে, সংসদে প্রচন্ড বিরোধিতা করবে, নিন্দা প্রস্তাব করবে, সবই করবে, কিন্তু এমন কর্মসূচি জামাত কখনোই নিবে না যে এই সরকারের পতন হয়ে যায়। সুতরাং আমি যেটা মনে করি, এটা একটা বিরোধিতার খাতিরে বিরোধিতা করা, পার্লামেন্টের যে একটা শক্তিশালী বিরোধী দল রয়েছে এবং সরকার দল এবং বিরোধী দল যে সবসময় মুখোমুখি অবস্থান করেছে, এটা বোঝানোর জন্য জাস্ট এটা তার একটা স্টেটমেন্ট, এটা তার নীতিগত অবস্থান নয়, এটা জাস্ট বলার জন্য বলা। এইটা হলো আমার মানে এটাই অবজারভেশন। এখন আপনি যদি বলেন তাহলে আমি দ্বিতীয় বিষয়টা নিয়ে, লোডশেডিং এর বিষয়টা নিয়ে আমরা দ্বিতীয় পর্যায়ে আসি। আমি আরেকটা বিষয় একটু বলি, যেটা বলেন যে জামাত বিরোধিতাটা অনেকটাই দেখানোর মতো। জামাতের বিরোধিতাটা আসলে বর্তমান সংসদে কেমন হওয়া উচিত? যেহেতু সরকারে বিএনপি রয়েছে, বিরোধী দলে এনসিপি এবং জামাত রয়েছেন। এনসিপি জামাতের পক্ষ থেকে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, বাজেটের সমালোচনা করছেন, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কথা বলছেন। তাদের কাছ থেকে আসলে বিরোধিতাটা কেমন আসা হচ্ছে না? আচ্ছা, ধন্যবাদ। এরকম সমালোচনা মুখর পার্লামেন্ট কিন্তু আমরা শেখ হাসিনার সরকারের সময় দেখেছি, যখন
আমরা যেটাকে বলতাম আমি ডামি নির্বাচনের আমরা যেটা বলতাম আর কি প্রচলিত ছিল আর কি, যে গৃহপালিত বিরোধী দল, তারাও কিন্তু জাতীয় পার্টি কিন্তু ঠিক একইভাবে বিরোধিতা করতো, যে তারা সরকার বিরোধিতা করতো, বিভিন্ন বিষয়ে সমালোচনা করতো, কিন্তু জাতীয় পার্টি কখনোই এমন কোনো কর্মসূচি দিত না যেটা সরকারের জন্য বুমেরাং হয়ে যেত, সরকারের ক্ষমতা নিয়ে টানাটানি অবস্থা হতো। সুতরাং জামাত এখন যেটা করছে, আমি প্রথম থেকে বলছি, এটা জাস্ট বিরোধিতার ক্ষেত্রে বিরোধী দল হিসেবে তাদের অবস্থান ধরে রাখার জন্য এই কাজগুলো করছে। আমি আপনাকে শুধু একটু কথা বলি, সেটা হলো যত কিছুই বলেন 2009 থেকে 2008 থেকে 2015-16 পর্যন্ত 2000 জামাতের কিন্তু রাজনৈতিকভাবে অস্তিত্ব অনেকটা বিলীনের পথে ছিল। এটা কিন্তু আপনাকে মানতে হবে যে যুদ্ধাপরাধীদের বিচার এবং সার্বিকভাবে জামাতের কর্মকাণ্ড নিষিদ্ধ, জামাতের কর্মকাণ্ডকে সংকুচিত করা, সব মিলে জামাতের অস্তিত্ব কিন্তু একটা হুমকির পথে ছিল। সেই জায়গা থেকে জামাত গত নির্বাচনে বিএনপি মানে জোটবদ্ধভাবে বিএনপির সাথে নির্বাচন করে তারা 70টা আসন পেয়েছে, কমপক্ষে 70টা পার্লামেন্টের আসন। অর্থাৎ জামাত তার অস্তিত্বহীন অবস্থা থেকে জামাতে পুনর্জীবিত হয়েছে গত নির্বাচনের মাধ্যমে। সুতরাং জামাত কখনোই চাইবে না যে বিএনপির সঙ্গে এনসিপির সঙ্গে জোট নির্বাচন করেছেন, বিএনপির সাথে না? না, বিএনপির সাথে না, আমি বলি জামাত যে জামাতের তো পার্লামেন্টে তাদের কোনো অবস্থানই ছিল না, বিএনপিতে তাও অবস্থান ছিল। সেই জায়গা থেকে জামাত 70টা আসন, বাংলাদেশের ইতিহাসে 71-এর স্বাধীনতার পরে সর্বপ্রথম 70টা আসন নিয়ে একটা পার্লামেন্টে অবস্থান নেওয়া, এটাই তো জামাতের জন্য বিশাল একটা ব্যাপার। সুতরাং তারা কখনোই চাইবে না এই সরকারের পদত্যাগ হোক, এই সরকার পদচ্যুত হোক, কিংবা এই সরকার ক্ষমতা থেকে সরে যায়, এমন কর্মসূচি কখনোই নিবে না। এটা হলো ফ্যাক্ট আর কি, এটাই হলো আমার সার্বিক মূল্যায়ন। সুতরাং বিরোধিতার ক্ষেত্রে সবকিছুই বিরোধিতা করবে। আরেকটা প্রশ্ন একটু সংক্ষিপ্ত আপনাকে, যেটা ফখরুল সাহেব বলেছেন ক্ষমার কথাটা, এরকম অনেকেই বলেন যে জামাতকে ক্ষমা চাওয়া উচিত। জামাতকে আসলে 71-এর জন্য কি তাদের অবস্থান এখনো পরিষ্কার করা উচিত কিনা, বা ক্ষমা চাওয়া উচিত কিনা? আচ্ছা, জামাতের বিষয়টা, জামাত কিন্তু এর আগে অনেকবারই এই বিষয়ে কথা বলেছে। আপনি জামাত, বাংলাদেশ জামাতে ইসলামীর শীর্ষস্থানীয় যে নেতৃবৃন্দ ছিল তাদেরকে এই যে যুদ্ধাপরাধীদের যে ট্রাইব্যুনাল, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে দণ্ডিত করা হয়েছে, তাদেরকে ফাঁসি কার্য করা হয়েছে। এখন অপরাধী হলে শাস্তি দেওয়ার পরেও আপনি তাদের শাস্তি দিয়েছেন। এখন সেই পার্লামেন্টের অধীনে আপনি সরকারে রয়েছেন, তার ওই পার্লামেন্টের যে রাষ্ট্রপতি ছিল, তখন যে রাষ্ট্রপতি ছিল, সেই রাষ্ট্রপতির অধীনে আপনি তাকে কি করেছেন, আপনি তাকে সেটা অ্যাডমিট করেছেন। সুতরাং এখন ক্ষমা চাওয়া না চাওয়ার বিষয়টা, এটা খুব গুরুত্ব বহন করে না। এটা হলো আমার বিষয়, এটা আসলে কোনো গুরুত্বই বহন করে না, কারণ আপনি তো সেটা সেটেল ডাউন করে দিয়েছেন। আপনি যুদ্ধাপরাধী হিসেবে আপনি তাদেরকে কি শাস্তি দিয়েছেন? আপনি তো তাদের সাথে বসে অ্যালায়েন্স করেছেন 2001 থেকে 2006, তাদেরকে পার্লামেন্টে আপনি স্পেস দিয়েছেন। সুতরাং এটা অপ্রাসঙ্গিক, এটা খুব গুরুত্ব বহন করে না। আমি মনে করি ক্ষমা চাওয়া, কেউ চাইলো, মির্জা ফখরুল ইসলাম ক্ষমা চাইলো কি না চাইলো, এটা তেমন কোনো গুরুত্বই বহন করে না।